প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে তোমাদেরকে আমি এই যে অধ্যায় 6 এর কণিক অধ্যায়ের কিছু সূত্র শিখিয়েছিলাম। আজকে আমি যেটা দেখাবো যে এই সূত্র অ্যাপ্লাই করে যে অঙ্কগুলো করা যায় কিভাবে, সে অঙ্কগুলো আমি দেখাবো। তো এখানকার অঙ্কগুলো মোটামুটি সোজা আছে, কঠিন না। সূত্রগুলো মনে রাখতে পারলেই আমাদের অঙ্কগুলো সহজে করা যাবে। তো এখানে আমি প্রথমে যে প্রথমটা অঙ্ক আছে, প্রথম অঙ্কটা বলতে আমি যদি অঙ্কটা তুলে নিচ্ছি, এখানে অঙ্ক তুলে নিচ্ছি, প্রশ্ন তুলে নিচ্ছি। প্রশ্নটা এখানে বলতেছে যে নিচের পরাবৃত্তগুলোর মানে কিছু পরাবৃত্তর ইকুয়েশন দেওয়া থাকবে, শীর্ষবিন্দু, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং নিয়ামক রেখা সমীকরণ নির্ণয় করতে হবে। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে এখানে আমাদের যে পরাবৃত্তর ইকুয়েশনগুলো দেওয়া থাকবে বা সমীকরণগুলো দেওয়া থাকবে, সেখান থেকে আমরা শীর্ষবিন্দু, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, নিয়ামক রেখা সমীকরণ, আরো যদি বের করতে বলতে অক্ষরেখা সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, সবগুলো আমরা এখান থেকে বের করতে পারতাম। তো আমাদের মোটামুটি এগুলো বের করতে বলছে। তো প্রথমে আমি যেটা করব, একটা অঙ্ক দেখাবো, সেটা হচ্ছে যে একে রোমান সংখ্যা যে এক, মানে সহজ একটা অঙ্ক দিয়ে শুরু করি তোমাদেরকে। যদিও তোমরা সব অঙ্ক করা হয়েছে তোমাদের, তারপর আমি একটু দেখাই। সেটা হচ্ছে যে রোমান সংখ্যা একে বলতেছে একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে, y স্কয়ার ইকুয়াল টু 9x। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে দেওয়া আছে y স্কয়ার ইকুয়াল টু 9x, এটা একটা পরাবৃত্তের সমীকরণ। এই সমীকরণ থেকেই তোমাদের এতগুলো জিনিস বের করতে হবে। এখন আমরা এই যে সমীকরণটা দেওয়া আছে বা এরকম যেরকম সমীকরণই দেওয়া থাক না কেন, সেইগুলোকে আমরা চেষ্টা করব y স্কয়ার ইকুয়াল টু 4ax এর সঙ্গে তুলনা করার এবং এরকম আকৃতি তৈরি করা। তাহলে আমাদের কাজটা কি, আমাদের যে ইকুয়েশনটা দেওয়া থাকুক না কেন, সেই ইকুয়েশনটাকে আমরা y স্কয়ার ইকুয়াল টু 4ax এরকম আকৃতি তৈরি করার চেষ্টা করব। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যেটা দেওয়া আছে সেটাকে আমি যদি y স্কয়ার ইকুয়াল টু লিখি এভাবে, দেখো 4ax এরকম আকৃতি করতে হবে। তাহলে এখানে তো 4 নাই, 9 আছে, তাহলে একটা 4 নিয়ে আসতে হবে। সেই একটা 4 আমরা এখানে নিয়ে আসলাম, এই 4 লিখলাম। ওকে, এখন প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমি এই 4টা বেশি লিখে ফেলছি, তো অবশ্যই এটাকে 4 দ্বারা ভাগ করতে হবে, ইনটু এক্স, মানে ব্যালেন্স করে দিলাম। তাহলে আমাদের দেখো এখন আমি বলতেছি কি, তাহলে এখানে যে ইকুয়েশনটা দেওয়া থাকুক না কেন, সেই ইকুয়েশনটাকে আমরা করব কি, y স্কয়ার ইকুয়াল টু 4ax বা x স্কয়ার ইকুয়াল টু 4ay এরকম আকৃতি করব। যেহেতু এখানে y স্কয়ার আছে, এজন্য y স্কয়ার এখানে আছে, সেক্ষেত্রে আমরা এই আকৃতি করব, মানে এই ইকুয়েশনটাকে আমরা এরকম আকৃতি তৈরি করব। তো এরকম আকৃতি তৈরি করার ক্ষেত্রে আমরা দেখতেছি এখানে আছে 4, মানে y স্কয়ার টু 4ax, বাট এখানে 9x আছে, 4 নাই, এজন্য একটা 4 আমি নতুন করে লিখে নিলাম। তো 4 একটা নতুন করে লিখে নিলে অবশ্যই এটাকে ব্যালেন্স করার জন্য তাহলে 4 দ্বারা ভাগ করতে হবে, এজন্য 9 এর নিচে আমরা 4 করলাম। ওকে, এখন এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখন দেখো ওর মতো হয়ে গেছে, y স্কয়ার ইকুয়াল টু 4, এটা পুরোটা a, এটা x, তাহলে 4x। এখন আমরা বলবো কি, 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে y স্কয়ার ইকুয়াল টু 4ax এর সাথে তুলনা করে পাই, তুলনা করে পাই। দেখো প্রিয় শিক্ষার্থীদের, এই কথাটা আমি লিখবো যে 1 নং সমীকরণকে y স্কয়ার ইকুয়াল টু 4ax এর সাথে তুলনা করে পাই। তো এখন y স্কয়ার ইকুয়াল টু 4 এর সাথে তুলনা যদি করি আমরা, তাহলে কি হবে, এর মানটা 9/4 হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো সুতরাং a ইকুয়াল টু 9/4। এই জিনিসটা আমরা লিখে নিলাম। এখন প্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের কি কি বলতেছে, দেখো শীর্ষবিন্দু বের করো, উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং নিয়ামক রেখা সমীকরণ বের করো। এখন তোমরা জানো যে শীর্ষবিন্দু হচ্ছে 0 0, শীর্ষবিন্দু কি 0 0। ওকে, আর আমরা একটা জানি যে এবার বলছে উপকেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি কি, আমরা যে সূত্রটা জানি, উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে a, 0। তো প্রিয় শিক্ষার্থী, দেখো এর মানটা কিন্তু আমরা পেয়ে গেছি 9/4, তাহলে এখানে 9/4, 0, এটাই হচ্ছে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক। এখন যদি বলে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য,
আমরা কি জানি, সূত্র কি জানি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু আমরা জানি কি 4a। শিক্ষার্থীবৃন্দ এটা আমরা জানি যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে কি 4a। এই সূত্রটা আমরা গতকালকে আমি এটা দেখিয়েছি যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আছে কি 4a। তাহলে 4a যদি হয়ে থাকে তাহলে এখানকার 4 নিলাম, আর এর মানটা যে আমরা পেয়েছি 9/4, সেই 9/4 আমরা এখানে বসিয়ে দিলাম। তাই বসিয়ে দিলে তাহলে কি হচ্ছে, এটা কেটে গেলে থাকে হচ্ছে 9। তার মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে কি 9 একক বলতে পারি বা 9 লিখতে পারি। তাহলে আমরা শীর্ষবিন্দু পাইলাম, উপকেন্দ্রের স্থানাঙ্ক পাইলাম, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পাইলাম। আর একটা বিষয় লিখতে বলছি যে নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো। এই যে নিয়ামক রেখা সমীকরণ নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাও তোমাদেরকে আমি গতকালকে আমি নিয়ামক রেখার সমীকরণটা কিভাবে বের করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি। এবং তাহলে নিয়ামক রেখার সমীকরণ, তো এই সূত্রটা তোমাদেরকে আমি দেখিয়েছি। নিয়ামক রেখার সমীকরণ x = -a, x = -a। x = যে -a হয়ে থাকে তাহলে আমরা করব কি, এখান থেকে x = এর মানটা কত, এর মানটা আছে 9/4। এই যে 9/4 বসাই দিলাম। এখন আমরা এটাকে লসাগু করি। লসাগু বলতে কি, লসাগু না, এই 4টাকে এর সাথে আমরা গুণ করে দিই। এই 4টা যদি এর সাথে গুণ করে দিই তাহলে কত আসে আমাদের, আসে 4x - 9। না, আমরা যদি একবারে করি, এটাকে -9 করলাম, ওকে, আমি একবার করতে চাইছিলাম। তাহলে এখান থেকে এটা আসলো। এরপর দেখো, তাহলে এটাকে যদি 4x + 9 = 0, এটাই আমাদের আছে দ্বিঘাত রেখা বা নিয়ামক রেখার সমীকরণ। তো প্রিয় শিক্ষার্থীদের, অনেক সোজা একটা অঙ্ক, যে অঙ্কটাকে আমরা সূত্র যে অনুসরণ করে অঙ্কগুলো করতে পারলাম। খুবই সোজা একটা অঙ্ক, খুবই সোজা। যেখানে যে মানগুলো বলছিল আমরা সূত্র মুখস্থ আছে, প্লাস আমরা যদি মনে করি যে সহজে এগুলো আমরা মনে রাখবো, সেই টেকনিকে তোমাদেরকে আমি কতদিনকে দেখিয়েছি যে এটা মুখস্থ করার কিছু না, জাস্ট একটু দেখেই বলা যায় যে এর দ্বিঘাত রেখার সমীকরণটা কি হবে, শীর্ষবিন্দু সমীকরণ কি হবে, উপকেন্দ্রের স্থানাঙ্কের সমীকরণ কি হবে, সেগুলো কিন্তু আমরা বলেছি। সেই অনুসরণ করে আমরা কিন্তু এগুলো অঙ্কটা করতে পারলাম। এখন আমি অন্য ধরনের একটা অঙ্ক করবো। এটা তো খুব সোজা অঙ্ক ছিল, জাস্ট সোজা অঙ্ক দিয়ে তোমাদেরকে আমি একটু দেখালাম। একটু অন্য একটা ধরনের অঙ্ক করবো। সেটা হচ্ছে, মনে করো এখানে আছে এই 1-এরই 3 নম্বর অঙ্কটা, এই 1-এরই 3 নম্বর অঙ্কটা মানে রোমান সংখ্যা 3। এখানে একটা অঙ্ক আছে, দেখো, x² + 4x + 2y = 0। এটা বলতেছে একটা পরাবৃত্ত। এই পরাবৃত্তটা হচ্ছে একটা কাঠামো তৈরি করব, করে সেখান থেকে আমরা শীর্ষবিন্দু, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, নিয়ামক রেখা সমীকরণগুলো সবগুলো বের করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওখানে দেখো কি সুন্দর করেছিল, সহজেই ছিল, y² = 9x, সেটাকে সহজে আমরা বের করতে পারলাম। বাট এটাও সহজেই বের করতে পারবো, বাট একটা কাজ করব। কাজটা কি দেখো, কাজটা হচ্ছে আমরা করব কি, এটাকে এরকম ভাবে তৈরি করব। তো একটু কাজ করব, 4x এর মাধ্যমে এরকম আকৃতি তৈরি করব। সেই কাজটা হচ্ছে, দেখো এখানে যে x² + 4x আছে, দেখো এখানে x² + 4x আছে। তো এদের দুজনকে মিলে আরো কিছু যদি প্রয়োজন হয়, যোগ বিয়োগ করার প্রয়োজন হয়, এদেরকে মিলে আমরা করব কি, a + b² আকৃতি তৈরি করব। প্রথম কাজ আমাদের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি এরকম থাকে, এরকম স্টাইলে থাকে, তা আমরা চেষ্টা করব যে এদেরকে মিলে কিছু ব্যালেন্স করে, যোগ বিয়োগ করে আমরা a + b² আকৃতি তৈরি করার চেষ্টা করব। ওকে, এখন প্রিয় শিক্ষার্থী, যেহেতু এটা x², তাহলে এদেরকে নিয়ে আমি a + b² করতে হবে। কারণ কি, y দিয়ে নিয়ে তো আমি a + b² করতে পারবো না, কারণ কোনো y² নাই, শুধু y আছে। যেখানে x² আছে, তার মানে এদেরকে নিয়ে আমাদের a + b² আকৃতি করার চেষ্টা করব। ওকে, এখন খেয়াল করে দেখো, এখানে আমি x² নিলাম, সেই x², ওকে, প্লাস যদি a + b² আকৃতি করতে চাও, এই শিক্ষার্থী, যদি a + b² আকৃতি করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে তো কি করা লাগবে, আমি একটা সূত্র যদি লিখি, তোমরা সূত্র জানো, a² + 2ab + b² করা লাগবে। ওকে, মানে আমাদের সূত্রটা তাহলে এভাবে হওয়া লাগবে, a² + 2ab + b² হওয়া লাগবে। এখন কথা হলো যে, দেখো মনে করো যে আমি এখানে x² লিখে দিছি, সেটা মনে করো যে এখানকার a²। ওকে, মনে করো এখানে 2 লাগবে,
তাহলে আমাদের এখানে একটা 2 নিয়ে আসতে হবে, 2 নিয়ে আসলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2, এবার এ নিয়ে আসতে হবে সূত্রের এখানকার এ, সূত্র অনুসরণ করে এ মানে কি প্রথমটা, তাহলে 2x লিখলাম। এখন দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আছে আমার 4x, তাহলে এই এখানে 4x যদি থেকে থাকে তাহলে এখানে এই 4x টা মেলাতে হলে আমার কি গুণ করা লাগবে, এখানে 4x মেলাতে হলে আরো আমি 2 গুণ করা লাগবে। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে আমরা তাহলে কি প্রথমটা এ, পরেরটা হচ্ছে বি, তাই 2ab, তাই 2ab যদি হয়ে থাকে তাহলে বি স্কোয়ার লাগবে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার করতে হলে, সেজন্য আমরা করলাম কি এখানে একটা বি স্কোয়ার লিখলাম, একটা বি স্কোয়ার লিখলাম। এখন প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে বললাম যে এটাকে a প্লাস বি হোল স্কোয়ার করবো, আর a প্লাস বি হোল স্কোয়ার করার জন্য আমাদেরকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হওয়া লাগবে, সেটাই করলাম, এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা করলাম। এখন কথা হচ্ছে যে এখানে কিছু সংখ্যক আমি বেশি লিখে ফেলছি, এখানে 2 স্কোয়ার আছে মানে 4টা বেশি লিখছি, তাহলে সেই 4টাকে ব্যালেন্স করার জন্য বিয়োগ করা লাগবে। আর প্লাস 2y ইকুয়াল টু 0 যা ছিল তাই, দেখো প্রিয় শিক্ষার্থী যা ছিল তাই। এখন আমরা করব কি এইটুকে, তাহলে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর সূত্র ফেলবো, সূত্র ফেলে কি হয় a প্লাস বি হোল স্কোয়ার, আর এইগুলোকে ওই পারে পার করে দেবো, তাই ওই পারে পার করলে কি হয় দেখো মাইনাস 2y প্লাস আছে 4 হয়, এই 2y ওই পাশে গেলে মাইনাস 2y, আর এই 4টা ওই পাশে গেলে প্লাস 4 হয়। ওকে, এখন এখানে যে পাশে এই পাশে যে কাজ থাকবে, এখানে আমার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা আছে এখানে একটা কাজ করব, এই ওয়াইটাকে সিঙ্গেল করব, ওয়াইটাকে সিঙ্গেল করব, অর্থাৎ ওয়াই সঙ্গে কোনো কিছু রাখা যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ওয়াই সঙ্গে অন্য কিছু রাখা যাবে না, তার মানে ওয়াইটাকে সিঙ্গেল করতে হবে, যেমন এখানে যেমন এক্স কিছু নাই সাথে সিঙ্গেল হয়ে আছে, তেমন ভাবে ওয়াই কেও আমরা সিঙ্গেল করব। তো ওয়াই কে যদি সিঙ্গেল করতে চাই তাহলে কি করা লাগবে, অবশ্যই তোমাকে -2 কমন নেওয়া লাগবে, অবশ্যই -2 কমন নেওয়া লাগবে। যদি -2 আমি কমন নিই, থাকে কি এখানে ওয়াই -2 এটা থাকে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে আমাদের উদ্দেশ্যটা কি, এখানে যেমন আছে এক্স এর মানটা সিঙ্গেল আছে, এক্স এর সাথে কিছু নাই মানে সহগ নাই, তেমন ভাবে ওয়াই এর কাছে কোনো সহগ করা যাবে না, যার কারণে -2 কমন নিয়ে ওয়াই -2 করলাম। ওকে, এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই পাশে কি হয়ে আসছে এক্স প্লাস 2 হোল স্কয়ার আসতেছে। এই ধরনের অঙ্কই প্রচুর আসবে তোমাদের পরীক্ষায়, এই ধরনের অঙ্কে আসবে। তো আমরা এখন করব কি, এটার সমান একটা এক্স ধরবো আর এটার সমান হচ্ছে ওয়াই ধরবো। তো আমরা করব কি বলি, ধরি যে এক্স প্লাস 2 সমান হচ্ছে কি এক্স, আর ওয়াই মাইনাস 2 সমান হচ্ছে কি ওয়াই, এটা আমরা ধরলাম। ওকে, এখন ধরার পরে আমরা যেটা করবো দেখো তো কি হয়, তাহলে কি হয়, এটা সমান যদি এক্স ধরি তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু -2 ইন্টু ওয়াই হলো। ওকে, এখন যেটা আসতেছে এইটাকে আমরা দেখো প্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে আমাদের কি বলছিলাম এক্স স্কোয়ার ইকুয়াল টু 4, এক্স ইকুয়াল টু 4a ওয়াই, এর সঙ্গে আমরা তুলনা করব বা এরকম আকৃতি তৈরি করার চেষ্টা করব। তো এরকম আকৃতি তৈরি করার চেষ্টা করি আমরা এখানে, তাহলে খেয়াল করে দেখো, তাহলে এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এখানে হচ্ছে আমরা কি লিখতে পারি, এই যে এখানে তো 4 নাই আছে এখানে, কিন্তু এখানে তো 4 হবে, এখানে 4 হবে, তো একটা 4 লিখলাম এখানে একটা। তাই 4 যদি লিখে থাকি তাহলে বেশি লেখা হয়ে গেল, তো বেশি লেখা হয়ে গেলে সেটাকে আবার ব্যালেন্স করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কি হবে এখানে -2 আছে আর নিচে এরকম করে 4 দিয়ে ভাগ করে দিলাম ইনটু ওয়াই। দেখো তো প্রিয় শিক্ষার্থী বিষয়টা বুঝো নাকি, আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে আর2 কাজ করতে পারি, এটা কাটাকাটি করতে পারি, কাটাকাটি করলে কি হয়, তার মানে এটা কাটাকাটি করলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু -12 ইন্টু হচ্ছে ওয়াই। এখন এই ইকুয়েশনটার নাম দিলাম এটা 1 নম্বর ইকুয়েশন। এখন আমরা বলবো কি এটাকে, তাহলে 1 নং কে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4a ওয়াই এর সাথে তুলনা করে পাই, এর সাথে তুলনা করে পাই, এটা আমরা লিখবো। তাহলে এর সাথে, তাহলে 1 নং কে এক্স স্কয়ার ইকুয়াল টু 4a ওয়াই এর সাথে তুলনা করে পাই, তাহলে কি হবে, সুতরাং a ইকুয়াল টু দেখো -12 হবে, কারণ a ইকুয়াল টু -12 হবে। ওকে, তাহলে a ইকুয়াল টু -12 আমরা এখানে লিখে দিলাম, ইকুয়াল টু -12 পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে যে আমাদের যে বের করতে বলছিল কি কি, আমাদের প্রশ্নটা বের করতে বলছিল দেখো শীর্ষবিন্দু, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, নিয়ামক রেখা সমীকরণ ইত্যাদি।
এখন তো এখানে একটা কথা আছে, এখানে কথাটা হচ্ছে যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই বিষয়টা জানো যে আমি যে এই সূত্রগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে ছিল এমন, পরাবৃত্তটা ছিল হচ্ছে এরকম আকৃতি। তখন এই পরাবৃত্তের সমীকরণটা ছিল হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4ax। আর আমি তোমাদেরকে বলেছিলাম যখন এই পরাবৃত্তটা, যখন আমরা এরকম আকৃতি হবে, এরকম আকৃতি হবে, এরকম না, এরকম আকৃতি হবে, তখন এর সমীকরণটা হবে কি এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay। এটা হবে, তোমাদেরকে আমি গত ক্লাসে আমি দেখিয়েছি এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay এর এই সমীকরণটা। তো দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে যেটা আমি এই পরাবৃত্ত যেটা তৈরি করলাম আমরা, সেটা এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay, অর্থাৎ এক্স স্কয়ার টু 4ay এরকম আকৃতি না। তার মানে বুঝতে পারছি যে এই পরাবৃত্তর আকৃতি হবে এরকম না, এই যে এরকম। তো এরকম যদি হয়ে থাকে, তাহলে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে যে উপকেন্দ্রটা ছিল, সেই উপকেন্দ্রটা ছিল এখানে এস এ কমা 0। যদি এখানে হয়, যদি এই পরাবৃত্ত হয়, সেই পরাবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্র হচ্ছে এ কমা 0। কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি এ কমা 0 এখানে হয়, তাহলে এই পরাবৃত্তটার ক্ষেত্রে উপকেন্দ্র অবশ্যই এখানে হবে, এখানে হবে। তো এখানে উপকেন্দ্র যদি এখানে হয়ে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কার মান 0 হয়? তো এখানে তোমরা জানো, এখানে হচ্ছে যে ওয়াই এর এক্স এর মানটা 0 হয়। এক্স এর মানটা যদি 0 হয়ে থাকে, আর তাহলে কি এই উপকেন্দ্রের স্থানাঙ্কটা হবে কি 0 কমা হচ্ছে কি এ, 0 কমা এ, কিছুই না, এটা ছিল এ কমা 0। আর এই ইকুয়েশনের ক্ষেত্রে হবে কি 0 কমা এ, কারণ উপকেন্দ্র তো তখন তো আমাদের এই পরাবৃত্তটা চেঞ্জ হয়ে গেল। আর ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x এর পরাবৃত্তটা এরকম আকৃতির, আর এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay এর পরাবৃত্তটা এরকম আকৃতির। তো এরকম আকৃতির ক্ষেত্রে উপকেন্দ্রটা চেঞ্জ হয়ে যাবে, দীর্ঘাকরেখাটা চেঞ্জ হয়ে যাবে, সবকিছু চেঞ্জ হয়ে যাবে। তো উপকেন্দ্র যদি চেঞ্জ হয়ে যায়, খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, কিন্তু উপকেন্দ্রটা তাহলে কি হবে? উপকেন্দ্র হবে এটা। আর এইখানে কার মান 0? এটা যদি ওয়াই অক্ষ, যেহেতু আর এটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে ওয়াই অক্ষ যদি হয়ে থাকে, তাহলে ওয়াই অক্ষের উপরে কার মান 0 আমরা জানি? আমরা জানি আছে এক্স এর মানটা 0। তাহলে প্রথমটা 0 হয়ে পরেরটা আছে কি এর মানটা এ হবে। তার মানে উপকেন্দ্র হবে কি 0 কমা এ। ওকে, তেমন ভাবে প্রত্যেকটা জিনিস চেঞ্জ হবে, দীর্ঘাকরেখা রেখা চেঞ্জ হবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা একই থাকবে, জাস্ট অন্যগুলো সব চেঞ্জ হবে। ঠিক আছে, এভাবে সবগুলো চেঞ্জ হবে। এখন খেয়াল করে দেখো, যেহেতু এটা হয়ে থাকে, তাহলে আমাদের একটু করব কি দেখো, শীর্ষবিন্দু। প্রথমে যেটা বলছিল শীর্ষবিন্দু বের করো, শীর্ষবিন্দু। তো শীর্ষবিন্দু তো আমরা জানি কি 0 0, শীর্ষবিন্দু আমরা জানি কি এটা 0 0 হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, যে শীর্ষবিন্দু আমরা জানি কি 0 0। কিন্তু এখন খেয়াল করে দেখো, আমি কিন্তু ধরছিলাম যে x প্লাস 2 ইকুয়াল টু এক্স আর y মাইনাস 2 ইকুয়াল টু ওয়াই। ওকে, এটা ধরে নিয়েছিলাম। ধরে নিয়ে তখন কিন্তু আমাদের এরকম আকৃতি হয়েছে, আসলে কিন্তু এরকম আকৃতি ছিল না, আমরা কিন্তু ধরে নিছি। তার মানে আমি এখন যদি শীর্ষবিন্দু 0 0 ধরি, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, শীর্ষবিন্দু 0 0 না, কারণ আমি যেটা ধরছিলাম সেই মানটা এখন বসাবো। তো শীর্ষবিন্দু 0 0 মানে কি x এর মানটা 0, y এর মানটাও 0, ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার x এর মানটাও 0, y এর মানটা 0। কিন্তু এখন যেহেতু ক্যাপিটাল লেটার x মানটা ধরছি সমান x প্লাস 2, তাহলে আমরা এখানে সুতরাং আমরা লিখতে পারবো কি x প্লাস 2 ইকুয়াল টু 0, আর y মাইনাস, আর হচ্ছে কি এখানে y মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটা হবে। তো এখান থেকে ক্যালকুলেশন করলে, এখান থেকে যদি ক্যালকুলেশন করি, তাহলে x ইকুয়াল টু তাহলে কি -2, আর y ইকুয়াল টু হচ্ছে 2। তার মানে এখানে সুতরাং শীর্ষবিন্দু হবে কি, শীর্ষবিন্দু তাহলে কত হবে -2, 2। এটা আমাদের শীর্ষবিন্দু হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি বিষয়টা আবার বোঝাই, খেয়াল করে দেখো, আমরা তো সূত্র জানি শীর্ষবিন্দু হচ্ছে 0 0, সূত্র জানি। সেক্ষেত্রে কোনটা, যদি y স্কয়ার ইকুয়াল টু 4x হয়, অথবা x স্কয়ার ইকুয়াল টু 4ay এরকম আকৃতির হয়, কিন্তু আমাদের দেখো এটা ক্যাপিটাল লেটার দিয়ে আমি x স্কয়ার ইকুয়াল টু 4ay লিখছি, সেক্ষেত্রে এর মানটা -1/2 বলছি। ওকে, এখন যে বিষয়টা আসলে এখানে, সেটা হচ্ছে যেহেতু আমি ধরছি শীর্ষবিন্দু 0 0 মানে বলতে কি বোঝায়, 0 0 মানে বলতে বোঝাচ্ছে যে x এর মানটাও 0, y এর মানটাও 0। তো ক্যাপিটাল লেটার x এর মানটা 0, y এর মানটা 0। তো যেহেতু আমি ধরছি x এর মানটা x প্লাস 2 এবং y সমান আছে y মাইনাস 2, সেই জন্য আমরা করলাম কি এই মানটা ওখানে বসিয়ে দিলাম। তো
বসে দিয়ে ক্যালকুলেশন করে এটা এক্স ইকুয়াল টু -2 হলো, আর এটা হচ্ছে y2 হলো, সেই মানটা আমাদের এখানে শীর্ষবিন্দু। ওকে, যেহেতু আমরা ধরছি, এখন যদি উপকেন্দ্রের স্থানাঙ্ক যদি বের করতে চাই, তা আমরা কি জানি? তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিষয়টা আমি তোমাদের একটু বলি। উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা যে শিখলাম সেটা হচ্ছে a,0, বাট এটা কি a,0 হবে? a,0 কখন হবে? যদি সেই পরাবৃত্তটা হয়েছে কি y=4ax আকৃতির হয়। y=4ax আকৃতি যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক a,0। অর্থাৎ তোমাদেরকে আমি দেখালাম, যদি পরাবৃত্তটা যদি এরকম আকৃতির হয়, সেক্ষেত্রে আমাদের হচ্ছে উপকেন্দ্রটা হবে a,0। কিন্তু যদি পরাবৃত্তটা এরকম আকৃতির হয়ে থাকে, তখন উপকেন্দ্র হবে কি 0, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক তাহলে আমার এখানে হবে কি 0, a। তাহলে 0টা কি সমান? 0টা ক্যাপিটাল লেটার x সমান, আর a সমান কার সমান? ক্যাপিটাল লেটার y এর সমান। তা আমরা দেখো, তাহলে আমরা সুতরাং এখান থেকে লিখতে পারি যে x+2 = 0 আর y-2 = হচ্ছে a। ওকে, তাহলে x = তাহলে ক্যালকুলেশন করলে x = -2 হয়। আর এখান থেকে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, y-2 এর মানটা এখন বসাবো। এর মানটা কত? -1/2। তাহলে -1/2 বসাই দিলাম এখানে। তাহলে কি হচ্ছে? x = -2 আর y তাহলে আমাদের এখান থেকে 2 -1/2, অর্থাৎ 3/2। তার মানে আমরা এখান থেকে লিখতে পারবো, সুতরাং উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক তাহলে কি -2, 3/2। এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক। এই অঙ্কটার উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা এখান থেকে এভাবে বের করলাম। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এটা হলো উপকেন্দ্রের স্থানাঙ্ক। এখন বাকি যেগুলো আছে সেগুলো একটু তোমাদের একটু দেখাই অন্য খাতায়, যেহেতু পেজ নাই। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখান থেকে উপকেন্দ্রের স্থানাঙ্কটা পেয়ে গেলাম। এখন বাকি যেটা বলছিল যে পরেরটা একটা অঙ্ক বলছিল যে উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য আর নিয়ামক রেখা সমীকরণ। তো উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য, তাহলে জাস্ট এটা আমরা দেখবো এখন কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল রাখবা, দৈর্ঘ্যটা কখনো নেগেটিভ হয় না, দৈর্ঘ্য সবসময় পজিটিভ হয়। মানে দূরত্ব সবসময় পজিটিভ হয়। তাহলে সেটা কি, আমরা যেহেতু এখানে এর মানটা নেগেটিভ আসতেছে, তার মানে আমরা সাধারণত উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এরকম করে ব্র্যাকেট দেওয়া হয়, সরি মডুলাস চিহ্ন দেওয়া হয়। মডুলাস চিহ্ন দেওয়া হয় অর্থাৎ হচ্ছে এখান থেকে সবসময় পজিটিভ মান বের হবে। তা আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তাহলে কি 4 ইন্টু এর মানটা যে ছিল হচ্ছে কত, আমরা এর মানটা দেখো পেয়েছি -1/2। এই যে মাইনাস, এর মানটা -1/2 পেয়েছি, সে -1/2টা এখন বসাবো। তাহলে -1/2 বসালে, তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে 2 হয়, -2 হয়। তাহলে -2, তাহলে মডুলাস থেকে উঠাই দিলে থাকে হচ্ছে 2। তার মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে কি 2 এখানকার অঙ্কের। এখন আরেকটা কথা বলছে দ্বিঘাক্ষ রেখা সমীকরণ। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখেছো যে এই যে যেটা আমাদের দেওয়া আছে, যেটা আমাদের যে দেওয়া আছে, যেটা যে পরাবৃত্তটা, সেই পরাবৃত্ত আকৃতি আছে এরকম। যে পরাবৃত্ত আকৃতি যদি এরকম হয়ে থাকে, তাহলে দ্বিঘাক্ষ রেখা অবশ্যই এরকম হবে। তোমরা গত ক্লাসে দেখছো, যদি পরাবৃত্তটা যদি এরকম হতো, দ্বিঘাক্ষ রেখা হতো হচ্ছে এরকম, দ্বিঘাক্ষ রেখা এরকম হতো। তো যেহেতু পরাবৃত্তটা এরকম আকৃতির, তার মানে দ্বিঘাক্ষ রেখা অবশ্যই এরকম হবে। তো প্রিয় শিক্ষার্থী, দেখো তো এই যে রেখাটা কার সমান্তরাল? সেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল না? যদি এক্স অক্ষের সমান্তরাল হয়ে থাকে, তাহলে আমরা কি জানি? দ্বিঘাক্ষ রেখার সমীকরণটা হবে কি? তাহলে আমরা দ্বিঘাক্ষ রেখা বাদ দাও, আমরা কি জানি? আমরা যে জানি যে যদি একটা রেখার সমান্তরাল রেখা সমীকরণ বের করতে বলে, যদি যেহেতু এই যে এটা হচ্ছে এক্স অক্ষ রেখা, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ অবশ্যই আমরা জানি কি y = a, যদি এই পরিমাণটা a হয়, y = a। যেমন আমরা এই যে এই রেখাটা, এটা তো দ্বিঘাক্ষ রেখা, এটা কার সমান্তরাল ছিল? y অক্ষের সমান্তরাল ছিল। y অক্ষের সমান্তরাল এরূপ রেখার সমীকরণটা আমরা জানি যে সেটা হচ্ছে কি x = a, যদি এখানে এই পরিমাণ a হয়। ওকে,
এই দ্বিখাক্ষ রেখাটা যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, সেক্ষেত্রে এক্স অক্ষের সমান্তরাল এরূপ রেখার সমীকরণ আমরা জানি কি y = a। যদি এখান থেকে এই পরিমাণ হচ্ছে a হয়, তাহলে দ্বিখাক্ষ রেখার সমীকরণটা তাহলে কি হবে? তো দ্বিখাক্ষ রেখার সমীকরণটা হবে, সুতরাং দ্বিখাক্ষ রেখার সমীকরণ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এই যে পরাবৃত্তটা এরকম আকৃতির, সেক্ষেত্রে দ্বিখাক্ষ রেখার সমীকরণটা অবশ্যই হবে y = a। আমরা মুখস্থ করব না, আমরা বুঝে বুঝে করব। ঠিক আছে, আমরা কিন্তু এটা বুঝে বুঝে করব। তাহলে y = a। এখন এর মানটা কত ছিল? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ছোট হাতের y দেব না, আমরা একটু বড় হাতের y দেব, ক্যাপিটাল লেটার y = a, কারণ আমি ধরে নিছিলাম তো ওই জায়গাটা, তো y = a। এখন এই y এর মানটা দেখো, আমরা এখানে ধরে নিছিলাম y - 2, সেই y - 2 আমরা এখানে বসাবো। এখানে বসাবো কি y - 2, আর এখানে এর মানটা দেখো -1/2, এটা আছে। তাহলে আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করলে যদি y = -1/2 + 2 ক্যালকুলেশন করলে আমরা যেটা দেখে এলাম 3/2 হয়। তো এখন যদি তুমি সমীকরণ, যেহেতু সমীকরণ আকৃতি তৈরি করো, তো এই 2টা এই পাশে দিলে তাহলে 2y - 3 = 0। এটাই আমাদের এখানকার অ্যান্সার। আমাদের যে দ্বিখাক্ষ রেখার সমীকরণটা বের করতে বলছিল, সেই দ্বিখাক্ষ রেখার সমীকরণটা হচ্ছে 2y - 3। তাহলে আমরা এখান থেকে 2y, হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে যেটা বের করলাম সেটা হচ্ছে দ্বিখাক্ষ রেখার সমীকরণটা বের করলাম। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখান থেকে এই মানটা এখন বের করে নিলাম। এখন আমরা অন্য একটা অঙ্কে যাব। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু অঙ্কগুলো বুঝে বুঝে করব, কখনো মুখস্থ করব না সূত্র। কিভাবে, কেন, এভাবে আসলো না আসলো, সেটা আমরা দেখে দেখে বুঝে বুঝে করব। পরের যে একটা অঙ্ক আছে, সেই পরের অঙ্কটা আমরা এখন যাব। সেই পরেরটা অঙ্ক হচ্ছে, দেখো এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা আসার সম্ভাবনা আছে এরকম 2-এর 1। সেটা বলতেছে যে -1 উপকেন্দ্র, উপকেন্দ্র এবং এত শীর্ষ বিশিষ্ট পরাবৃত্তের অক্ষ ও নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো। খুবই সোজা একটা অঙ্ক, আমি দেখাবো তোমাদেরকে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যেটা দেখাচ্ছে যে এখানে উপকেন্দ্র দেওয়া আছে কি -1 আর 2 - 3 দিয়েছে শীর্ষ বিশিষ্ট পরাবৃত্তের অক্ষ এবং নিয়ামক রেখার সমীকরণ। তো আমরা এখন দেখতেছি, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে করো এইটা একটা পরাবৃত্ত দেওয়া আছে, ধরে নিলাম একটা পরাবৃত্ত, যার এই যে উপকেন্দ্র দেওয়া আছে কি -1 আর 1, যেটাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। এটা চিত্র অ্যাকুরেট না করলে সমস্যা নাই, যখন বলবে যে স্কেচ তৈরি করো তখন একটা অ্যাকুরেট করতে হবে। তাই এটা দিয়েছে তার উপকেন্দ্র, আর এখানকার যে এ মানে শীর্ষবিন্দু, তো এটা সেই শীর্ষবিন্দু দেওয়া আছে কত 2 - 3। এখন যদি হয়ে থাকে তখন বলতেছে পরাবৃত্তের অক্ষ ও নিয়ামক রেখা সমীকরণ বের করো। তাহলে এটাকে আমরা বলবো কি দ্বিখাক্ষ রেখা বা নিয়ামক রেখা। এটাকে আমাকে এখন বের করতে হবে কি এই যে নিয়ামক রেখা সমীকরণ, এটা অর্থাৎ এটাকে এম জেড এম প্রাইমই বললাম, ধরে নিলাম এটা। তার মানে এটা একটা দ্বিখাক্ষ রেখা বা নিয়ামক রেখা, এর সমীকরণ বের করতে হবে। আর আমরা জানি কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এখানে বলছে পরাবৃত্তের অক্ষরেখা সমীকরণ, তো অক্ষরেখা কোনটা? অক্ষরেখা হচ্ছে এইটা। আমরা কিভাবে জানি? অক্ষরেখাটা জানি যে যেই রেখাটা উপকেন্দ্র দিয়ে যায় সেই রেখাটাকে বলো কি অক্ষরেখা, তার মানে এটা অবশ্যই অক্ষরেখা। এখন তোমাকে বের করতে বলছে অক্ষরেখাটা আর দ্বিখাক্ষ রেখার সমীকরণটা, এটা তোমাকে বের করতে বলছে। এখন তাহলে এটা এস, এটা এ, এটা জেড। আমরা পরাবৃত্তের যে সংজ্ঞা গত ক্লাসে শিখে আসছি, পরাবৃত্তের সংজ্ঞাটা থেকে জানি এখান থেকে এটুকু যা দূরত্ব, এখান থেকে এটুকু দূরত্ব একই। তার মানে আমরা এখান থেকে
এখান থেকে এইটুকের যা দূরত্ব, এখান থেকে এইটুকের দূরত্ব একই, আমরা এটা জেনে আসছি। এখন প্রিয় শিক্ষার্থী, যদি জেনে আসি থাকি, তাহলে এই বিন্দুটা আমার জানা আছে, মানে এই বিন্দুটা জানা, এই বিন্দুটা জানা, এই বিন্দুটা আমাকে বের করতে হবে। তাই বের করতে পারবো না? যদি একটা সরলরেখার এই বিন্দুটা জানা থাকে, এই বিন্দু থাকে, তাহলে এই বিন্দু অবশ্যই বের করতে পারবো। যদি এইটুকু সমান হচ্ছে এইটুকু হয়, এইটুকু সমান যদি এইটুকু হয়ে থাকে, তাহলে পুরো রেখাটা এটা মাঝখানের বিন্দু আর এর দুটো শেষ প্রান্ত বিন্দু। তো এখন ধরলাম এই জেড বিন্দুটার স্থানাঙ্ক আলফা বিটা, ধরি জেড এর স্থানাঙ্ক আলফা কমা বিটা। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাকে কি বলতেছি দেখো, যদি এইটা তার মাঝখানের বিন্দু হয়, তাহলে কি প্রথম বিন্দু আর এখানকার বিন্দু যোগ করে 2 দিয়ে ভাগ করে তাহলে এটা বিন্দু পাবো। তো সুতরাং দেখো তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, আলফা প্লাস, আমি এটা করে ফেললাম, আলফা প্লাস এখানকার -1/2 ইকুয়াল টু অবশ্যই 2 হওয়ার কথা, কারণ যেহেতু এই বিন্দুটা এই বিন্দু এবং এই বিন্দুর মাঝখানের বিন্দু, সেক্ষেত্রে এইটা এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা যোগ করে 2 দিয়ে ভাগ করে তাহলে এই পয়েন্টটা পেয়ে যাব, আমরা এটা জানি। তাহলে এখন আবার কি দেখো, বিটা প্লাস 1/2 ইকুয়াল টু -3 পাবো। এটা কেন করছে সেটা তোমাকে বলতেছি আমরা, যেহেতু আমাকে দ্বিঘাক্ষরেখার সমীকরণটা বের করতে হবে, সেজন্য আমাদের এই পয়েন্টটা লাগবে, কারণ এই পয়েন্ট দিয়ে এই দ্বিঘাক্ষরেখাটা গমন করে। ঠিক আছে, আমরা সরলরেখা থেকে আমরা যেটা জানি সেটা বের করতে হবে। তো এখন তাহলে এটা বের করে নিলাম। তাহলে এখান থেকে আমরা দেখো একটা বিষয় বের করে নিতে পারি। তাহলে আলফা ইকুয়াল টু 4, তাহলে আলফা ইকুয়াল টু 5 পাই আমরা, আর বিটা ইকুয়াল টু -6 -1, অর্থাৎ এখান থেকে -7 পাই। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3 দুগুণে 6, আর এখানে 1টা চলে গেলে -1 -7, তাহলে আলফার মানটা পাইলাম হচ্ছে 4, একে 5, আর এখানে -7 পাইলাম। তো সুতরাং তাহলে আমরা কি বলতে পারি কি, জেড এর স্থানাঙ্কটা যেটা 5 আর আছে -7। ওকে, এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো তো, এই যে এটা তো অক্ষরেখা না, তো অক্ষরেখা, তাহলে এই দুটো একটা বিন্দু এবং একটা বিন্দু, দুইটা বিন্দু দিয়ে যায়। তা আমরা সরলরেখার যে সূত্রটা থেকে আমরা জানি, সরলরেখার সূত্র জানি যে দুইটা বিন্দু দেওয়া থাকে, সেটা একটা x1 একটা y1 আর একটা হচ্ছে কি x2 আর একটা y2। যদি এরকম দুইটা বিন্দু দেওয়া থাকে, সেক্ষেত্রে সরলরেখার সমীকরণটা হচ্ছে x - x1 বাই x2 - x1 ইকুয়াল টু y - y1 বাই y2 মাইনাস হচ্ছে y1। এটা আমরা জানি সরলরেখার দিকে দুইটা বিন্দু দেওয়া থাকে। তাহলে এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো খেয়াল করে, যে এই যে অক্ষরেখা বের করতে বলছে এই সমীকরণটা, এই সমীকরণটা কিন্তু এই বিন্দু এবং এই বিন্দুগামী। দুইটা বিন্দু গামী দেওয়া থাকলে তাহলে সেক্ষেত্রে সরলরেখার সমীকরণটা বের করতে পারবো, আর সেই সরলরেখার সমীকরণটাই হবে কি অক্ষরেখার সমীকরণ। তাহলে আমরা এখান থেকে কিন্তু লিখতে পারি, সুতরাং অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ। তো অক্ষরেখার যে সমীকরণটা বের করব আমরা, সেই অক্ষরেখার সমীকরণটা আমরা তাহলে কি করব, x - x1, তাহলে x1টা যে কোনো ধরে নিলাম, মনে করি এটা x1, তাহলে +1 বাই x2 - x1, তাহলে x2 মাইনাস হচ্ছে x1, তাহলে এখান এটা যদি x1 y1 হয়, x2 y2 হবে। তাহলে আমাদের x2 - x1, তাহলে x2 কোনটা 2, তো 2 থেকে আমরা এটা বিয়োগ করলে 2 + 1 হয়। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বুঝতে পারতেছেন হয়তো বা, 2 + 1। এই পাশে আছে y - y1, y - y1, তাহলে -1, y2 - 1, y2 কত -3, এই যে -3, তাহলে এই -3 আর এখানকার আছে কি -1। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিষয়টা বোঝা নাকি। তাহলে আমরা এখান থেকে এখন দেখতেছি ক্যালকুলেশন করে, আমরা যদি এর ক্যালকুলেশন করি x + 1/3, আর এই পাশে আছে y - 1/-4। ওকে, এখন যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে -4x - 4 ইকুয়াল টু 3y - 3। তা আমরা যদি একটু ক্যালকুলেশন করি, -4x - 3y, তাহলে -4 + 3 ইকুয়াল টু 0। তো এটাকে যদি আমরা আরো ক্যালকুলেশন করে নিই, তাহলে 4x, তারপর আছে +3y + 1 ইকুয়াল টু 0। এটা আমাদের ওখানকার অক্ষরেখার সমীকরণ। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা মাইনাস দিয়ে আমরা গুণ করে দিছি। তো মাইনাস দিয়ে গুণ করে দেওয়ার পর আমাদের যেটা আসতেছে 4x + 3y + 1 ইকুয়াল টু 0, এটা হচ্ছে অক্ষরেখার সমীকরণ। ওকে, এখন প্রিয় শিক্ষার্থী, সরলরেখা থেকে তোমরা এটাও জানো, তার মানে আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে কি আমাদের অক্ষরেখার সমীকরণ এখানকার।
প্রিয় শিক্ষার্থী তোমরা এটা জানো, হয়তোবা আমার নেট আটকে গেছে, এখানে তো কোনো কাজ করতেছে না দেখতেছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা তাহলে এই যে এটা বের করছি, এটা হচ্ছে কি আমরা দেখতেছি এটা অক্ষরেখার সমীকরণ। তো তোমরা এটা জানো যে একটা রেখা যদি বের করতে পারি আমরা, তার উপরে একটা রেখা যে লম্ব রেখা হয়, সরলরেখা থেকে জানি, তাহলে আমরা কি জানি যে একটা রেখার উপর আরেকটা রেখা লম্ব রেখা যদি হয়, তাহলে এই লম্ব রেখার সমীকরণটা কিন্তু বের করতে পারি। তো লম্ব রেখার সমীকরণটা বের করার ক্ষেত্রে কি করতে জানি, যে তাহলে এই যে অক্ষরেখাটা যেটা আছে দেওয়া আছে তার সহগটা চেঞ্জ করি, এই সহগটা একে দিয়ে সহগটা একে দিয়ে এই চিহ্নটা পরিবর্তন করি। তাহলে আমরা দেখো খেয়াল করো, এই অক্ষরেখার উপর তো এই দ্বিঘাক্ষরেখাটা, অক্ষরেখার উপরে এই দ্বিঘাক্ষরেখাটা কিন্তু লম্ব হয়ে আছে, লম্ব হয়ে আছে। তো অক্ষরেখার উপর যদি দ্বিঘাক্ষরেখা লম্ব হয়ে থাকে, তাহলে অক্ষরেখার উপর লম্ব রেখার বের করতে পারলে তাহলে দ্বিঘাক্ষরেখার সমীকরণটা বের হয়ে যাবে। তো এখন তাহলে এই অক্ষরেখার ওপর লম্ব রেখা এই রূপরেখার সমীকরণটা তাহলে কি, এই সহগটা এঁকে দেয়, এই সহগটা এঁকে দেয়, অর্থাৎ 3x - 4y, আর এটা কি হয় প্লাস k = 0 হয়। এখন প্রিয় শিক্ষার্থী বিন্দু, এই যে এখানকার যে 2 নম্বর ইকুয়েশন দিলাম, এই ইকুয়েশনটা কি দেখো এই বিন্দুগামী, এই বিন্দুগামী, এই বিন্দুটা